নিয়ে আলোচনা করছিলাম। তো এটার অ্যাক্টিভ মোড স্যাচুরেশন মোড এগুলো আমরা দেখছি। তো আজকে আমরা এটাকে আরো এক্সটেন্ড করবো। আইপি ক্যারেক্টারিস্টিক্স ক্লাসে শুরু করছিলাম, কিন্তু এটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আইপি ক্যারেক্টারিস্টিক্স শুরু করার আগে একটু রিক্যাপ করি কিছু বেসিক আইডিয়া। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা। ট্রানজিস্টরে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি এখানে। তো এটা যদি আমাদের কালেক্টর সাইড, এটা যদি আমাদের বেস, এবং এটা হচ্ছে আমাদের এমিটার। তো এগুলো তো আমরা নাম বলছি স্যাপিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে আলোচনা করছি অ্যাক্টিভ মোডে। অ্যাক্টিভ মোডের কন্ডিশনটা কি ছিল? এই যে জাংশন আছে, জাংশনগুলো কোনটা কোন মোডে থাকা লাগে? ইমিটারটা ফরওয়ার্ড বায়াস আর বাকিটা রিভার্স। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকা লাগে, এটা হচ্ছে রিভার্স বায়াস থাকা লাগে। এটা হচ্ছে আইডিয়াটা। তো এখানে আমরা আগের দিন বলছিলাম যে ফরওয়ার্ড বায়াস যদি থাকা লাগে, এটা চিন্তা করতে পারেন ডায়োডের মতো, তাই তো? ডায়োডটা ফরওয়ার্ড বায়াস যদি থাকে, তাহলে পার্টিকুলারলি এই ভোল্টেজটা মানে বি 0.7 হবে। ডায়োডের সেকেন্ডে অ্যাপ্লাই করছি। এটা তাহলে টিপিক্যাল মোড 0.7 মানে এর হচ্ছে কি 0.7 ভোল্টের মতো হবে। জি স্যার। ঠিক আছে, আর এই পাশে ভোল্টেজটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে, মানে এটা যদি এটা এন হয়, এটা হচ্ছে পি, এটা এন। তো সিবি মানে হচ্ছে কি এন সাইডটা হাই পোটেনশিয়াল আছে, পি সাইডটা লো পোটেনশিয়াল। তো এখানে মানে ইন প্রিন্সিপাল আমি যদি এটা সামান্য 0 থেকে বড় হয় তাহলে এটা রিভার্স বায়াস হয়ে যাবে, তাই না? তা এটাই ভালো কথা। মানে আগের দিন আমরা শুনে পাইছি যে সিবি এটা তো 0 হলেই রিভার্স বায়াস প্রেডিক্ট হয়ে যাচ্ছে, তো এটা অ্যাক্টিভ করে থাকি। তো এখানে কিন্তু একটা কারেকশন করা হয়, এক্স্যাক্টলি পয়েন্ট মানে 0 না, মানে জিনিসটা কিভাবে আসছে এটা দেখাই। এটা হচ্ছে কি আমরা আইভি কার্ডের মতো চিন্তা করি, এটা টিপিক্যাল ডায়োড। ঠিক আছে, এটা সবগুলো ডায়োড, এই পাশে একটা ডায়োড আছে, এই পাশে ডায়োড আছে। মানে জাংশন যখন বলছি তখন আসলে একটা ডায়োড নিয়ে আমি একটা চিন্তা করছি। ডায়োডের কার্ভগুলো কেমন হয় দেখো না, মানে একটা সিগনিফিকেন্ট অফ টাইম ধরে হচ্ছে কোন কারেন্ট ফ্লো করে না, পরে গিয়ে বেশ ইউজার আমাদের কারেন্ট ফ্লো করা শুরু করে। এটা হচ্ছে আমাদের ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আমরা 0.7 যদি বলছি যে 0.7 একটা মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যেটা বলছি, তো এটা কি 0.7 এর একটা সিগনিফিকেন্ট অফ কারেন্ট টাইম আছে, এটাকে আমি বলছি 0.7, মানে এটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড করে যখন আসে ঠিক আছে, এইখানে আমরা ডেফিনেশনে এমন দিতে যাচ্ছি যাতে হচ্ছে ওর একেবারে ফরওয়ার্ড রিভার্স বায়াস থাকবে, কিন্তু এরকম পর্যন্ত যদি চিন্তা করি মানে পজিটিভ ভোল্টেজের দিকে যদি তাকাই, এখানে কিছুটা রিজন আসে না যখন সকল কারেন্ট ফ্লো করতেছে না। আমি যে একটু রাফ লাইন একটা লাইন টানি, একটু প্ল্যান করে দেখা যাচ্ছে যে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, মানে আমাকে রিভার্স বায়াস যে এটা মানে 0 থেকে ইনফিনিটি বলা হবে তা না। আমি চাইলে কিন্তু এই বাউন্ডারিটা একটু পিছিয়ে আনতে পারবো, তাই বলতে পারি যে পজিটিভ সামথিং ভোল্টেজ থেকেও যদি কম থাকে তাহলে সেটা আসলে কাইন্ড অফ ইফেক্টিভলি অফ আছে, এই জায়গাটা রিভার্স বায়াসের মধ্যে গিয়ে পড়ছে, কারেন্ট তো করবে না। তো ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি 0 থেকে যে বড় হবে তা না, আমি এখানে একটা আর নতুন আরেকটা ক্রাইটেরিয়া মানে বাউন্ডারি ক্রিয়েট করতে পারি। তো এটা বেসিক্যালি ধরা হয় 0.3 একটা ভোল্টেজ, 0.3 মতো। যে 0.3 মতো একটা ভোল্টেজ যার থেকে যদি ছোট হয়, যারটা একটা ভোল্টেজটা তাহলে কোনো কারেন্ট তো করবে না, ইফেক্টিভলি রিভার্স বায়াস থাকবে। এরা আমরা যেটা বলতে পারি ইফেক্টিভলি রিভার্স বি কথা বলছেন নাকি স্যার? বি কথা যে কোনো জানতে গেলে যে কোনো ডাটা দেবে, এটা স্পেসিফিক তো আলোচনা যাবে পরে সিটি ডাটা মানে জানতে যাবে, কিন্তু এটা যে কোনো ডাটা যদি বলছি মানে যে কোনো ডাটা এরকম একটা দুটো মার্জিন ক্রিয়েট করতে পারে, যে 0.3 থেকে ছোট হলে রিভার্স আর 0.7 এ গিয়ে পুরোপুরি ফরওয়ার্ড হয়ে যায়। এখানে একটা অবশ্যই আসলে রেঞ্জ আছে, তো আমি রেঞ্জটা নিয়ে আলোচনা করছি মানে 0.3 থেকে ছোট হলে রিভার্স। তাহলে এখন আমি এই আলোচনাটা যদি আমাদের সিবি জাংশনে নিয়ে আসতে চাই, তাহলে সিবি জাংশনটা আমাদের বাংলা ভাষায় ছিল এটাকে রিভার্স বায়াস থাকা লাগে। তাহলে আমি বলতে পারি যে রিভার্স বায়াস থাকা মানে কি, সিবি ভোল্টেজটা এবার হচ্ছে যে এন সাইড থেকে পি সাইড, এই সাইড থেকে পি সাইড, এই পাশে যে আমি ডিফারেন্স করে দিলাম 0.3, এটা তো আসলে
কেসের থাকে তাহলে এখন আমি বলতে পারবো এটা আসলে কি হলে হচ্ছে আমাদের রিভার্স থাকবে আমি যদি বলি ইসেট কেস যদি বলি তাহলে বিসি বিসি হচ্ছে কি আমাদের লেস দেন 0.3 হওয়া লাগবে তাই তো এটা হচ্ছে কি আমাদের এই কন্ডিশনটি কি হয়ে যাচ্ছে সেটাই বিসি যদি 0.3 থেকে ছোট হয় তাহলে সিবি টা কি হবে 0.3 মাইনাস 0.3 থেকে বড় লাগবে একই কথা এই কথাটা উঠে দিচ্ছি কিন্তু যেটা আমি ডেফিনেশনটা সিবি দিই তাহলে আমি এখন লিখতে পারি যে সিবিটাকে মাইনাস 0.3 ভোল্ট থেকে বড় হওয়া লাগবে এটা বুঝছি ঠিক আছে মানে কিছু না এটা যা লিখলাম এটা কি যদি পুরো মাইনাস সাইনে গুণ দিই পুরো মানে ইনইকুয়ালিটি দুই পাশে প্রায় যা যায় বিসিটা হচ্ছে কি মাইনাস স্যার আগেরটাকে বেশি ভোল্টেজ ধরছেন না বি কে বেশি ধরছেন নাকি মানে আমার এইখানে সিম্বল হচ্ছে সেটা হচ্ছে কালেক্টর বেস আমি এইভাবে সিম্বলটা দেখলাম আচ্ছা কিন্তু এখানে আমাদের জাংশনের ভিতর পিসের কোনটা বেস ইনসেট হচ্ছে কি আমাদের কালেক্টর তো যখন ডায়োডের আমরা আইভি ক্যারেক্টারিস্টিক থাকি তখন ভোল্টেজটাকে ডিফাইন করা হয় পি থেকে এর দিকে পি থেকে এই ভোল্টেজটা কিন্তু আসলে এই ভোল্টেজটা নির্ধারণ করতে পারা হচ্ছে বিসি আচ্ছা বুঝতে পারছি তো আমি এখানে সিম্বল দিচ্ছি সি এটা দিয়ে আর কি জিনিসটা মাইনাস বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে এই ক্রাইটেরিয়াটা মাথায় রাখবেন যে আমাদের যদি অ্যাক্টিভ মোডে থাকি তাহলে আসলে কন্ট্রোলটা কি করছে আমি এটা ক্লিক করে লিখি এখানে তাহলে ফর অ্যাক্টিভ মোড এখানে আমাদের ক্রাইটেরিয়া কি হবে বিপি কি ভোল্টেজটা 0.7 মত হবে এন্ড এটা ফুল অ্যাক্টিভ থাকবে ডিসিবি ভোল্টেজটা সিবি হ্যাঁ এটা প্রথমে গ্রেটার দেন -0.3 ভোল্ট ঠিক আছে তো এটা তো লিখে দিও আরেকটা কথাতে ভোল্টেজ আমরা বলে দিতে পারি ই ভোল্টেজ এই ভোল্টেজটা সিই কালেক্টর এবং এমিটার এই ভোল্টেজটা একটা কন্ডিশন ডিফাইন করা যাবে এটা বলতে পারবো কন্ডিশনটা কেমন হবে গ্রেটার দেন 0 আছে না দেখি এটা বের করা যাবে না 0.7 এটা ভোল্টেজ তো রিলেটেড এই তিনটা ভোল্টেজ রিলেটেড না আগে দেখছিলাম এবিএম রিলেটেড ও স্যার এটা স্যার C equal to 0.5 গ্রেটার দেন 0. that's yeah so C equal to কি লেখা যায় C equal হচ্ছে কি বাকি ভোল্টেজের সামেশন সিবি প্লাস হচ্ছে ইয়া CB plus DE তাই তো তাই না তো এখানে আমরা কি জানি আচ্ছা আমি এভাবে লিখি আচ্ছা আমি এটা বের করতে চাই ওকে তো ওকে বের করতে চাই কিন্তু আমি শুরু করি এখান থেকে শুরু করি মানে আমি এই সূত্র থেকে শুরু করি তো সিবি থেকে কি লিখতে পারি সিবি ইকুয়াল টু লিখতে পারি সিই মাইনাস ডিই গ্রেটার দেন -0.3 বুঝছি মানে এই এক্সপ্রেশনটা লিখছি সিবি ইকুয়াল টু কি লিখতে পারি সিবি হচ্ছে কি সিই মাইনাস ডিই ওকে এটা লিখলাম এটা কি হতে হবে -0.3 থেকে বড় তো আমার কি লাগবে কি সিই লাগবে সিই ইকুয়াল টু -0.3 ভোল্ট আর এটা অবস্থিত হয়ে গেল ডিই বিসি গ্রেটার দেন হবে -0.3 ভোল্ট আর এখন বিপি ভ্যালু টিপিক্যালি কেমন হয় একটি ভোল্ট থাকলে 0.7 7 ভোল্ট 7 ভোল্ট হবে তাহলে ফাইনালি যেটা আসছে 0.4 থেকে বড় হবে এটা স্যার ক্রাইটেরিয়া তো তিনটা ক্রাইটেরিয়া বললাম মানে দুইটা ক্রাইটেরিয়া জানলে তৃতীয় ক্রাইটেরিয়াটা অটো চলে আসবে এটা মাথা মধ্যে রাখা ভালো যে তাহলে ক্রাইটেরিয়া গুলো কি কি একটি করে যদি আমি রাখতে চাই পুরো বিজিটাকে একটা জাংশন বি জাংশনটা এই প্রতি জাংশনটা 0.7 মত হবে উপরের জাংশনটা আমাদের -1 থেকে গ্রেটার দেন হওয়ার আর আমি যদি একবারে সিই ভোল্টেজটা মানে আমি বিজেপি থেকে ডান প্রান্তে যে ভোল্টেজটা সেই কারেন্ট থেকে বেশি এই ভোল্টেজটা 0.4 থেকে বেশি লাগবে ঠিক আছে আমাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝতে পারছি ওকে এটা হচ্ছে ক্রাইটেরিয়াগুলো অ্যাক্টিভ মোডের ক্রাইটেরিয়া আমি যদি স্যাচুরেশন মোডের ক্রাইটেরিয়া বলতে চাই
ফরওয়ার্ডের ক্রাইটেরিয়াগুলো কি বলবো কিরকম হবে? অ্যাক্টিভ মোডে একটা জাংশন ফরওয়ার্ডে থাকে আর একটা জাংশন রিভার্সে থাকে। স্যাচুরেশন মোডে তো কি হয় দুটো জাংশনই ফরওয়ার্ডে থাকে। তো এইটা জাস্ট যে বিবিই এটা আমি বলে থাকি এটা 0.7 থাকবে এটা ফরওয়ার্ডে আছে। ওকে বাকিগুলো কি হবে? বিসিবি হচ্ছে যে সব উঠে যাবে -0.7 এখানে এটা ছিল রিভার্স ব্যালেন্স থাকবে ফরমেশন তো উল্টাটা হচ্ছে ফরওয়ার্ড মানে কার মানুষের তাহলে যেটা হবে সিবি এটা হচ্ছে কি লেস দেন 0.3 হবে আর হচ্ছে কি সিই এটা হচ্ছে লেস দেন তো গ্রেটার দেন ছিল আগে হ্যাঁ তো এটা লেস দেন হচ্ছে কি এটা হলো হবে সো সি লেস দেন -1 হবে আর সি হচ্ছে 0.4 থেকে লেস দেন হবে আগেরটাই হয়ে গেল না স্যার? হ্যাঁ আগেরটা ছিল গ্রেটার দেন ও হ্যাঁ এবার লেস দেন এই ঠিক আছে আগে যা ছিল ওটা আমরা তো স্যার আমরা তো এখনো পুরোপুরি ফরওয়ার্ড রিজনে আসি নাই 0.3 থেকে 0.7 এর মধ্যে আছি মানে এটা লেস দেন মানে এটা একটা আমি মার্কেট ঠিক ঠিক আছে মানে ও পড়তে শুরু হওয়া শুরু করবে মানে তাতে সব শুরু করবে এটা পয়েন্ট মানে এটা পুরো শার্প বাউন্ডারি নেই শার্প বাউন্ডারি মানে যে সুইচিং এর মতো হচ্ছে মানে এরপর থেকে শুরু হওয়া শুরু করবে আমি ডিফাইন করতে সেন্সর মোড বুঝতে পারছি আচ্ছা এখানে আমি এটা তো সব ইকুয়েশন তো লিখেছি এটা আমার যদি গ্রাফ দেখাচ্ছি এখানে আমার ফার্স্ট গ্রাফ যদি রাখছি সেটা হচ্ছে কি সিবি আর এর পাশে রাখলাম হচ্ছে আইসি এবার কার্ভ ঠিক আছে এর পাশে আমাদের ওই সার্কিটটা আছে এটা সিম্পল সার্কিটটা তো আমি অলরেডি ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি -0.3 একটা পয়েন্ট আছে -0.4 তো এটার পিছে গেলে মানে এটা যদি আমি উপরে যাই এটা হচ্ছে অ্যাক্টিভ মোড ইটস আ রাউন্ড অ্যাক্টিভ মোড এর নিচে গেলে হচ্ছে কি স্যাচুরেশন মোড এরকম আইডিয়া মানে এই নিচে যে এই পাশে গেলে স্যাচুরেশন এখন কারণটা কেমন হবে এখানে যেটা করছি এটা করার সময় আমরা একটা জিনিস ফিক্স রাখছি সেটা হচ্ছে ভিপিই ভোল্টেজ এটা ফিক্স এটা একটা ফিক্স ভ্যালু রাখছি এটা ফিক্স ভ্যালু এখন যদি আমি এই পাশে যে জাংশনটা ছিল সিবি জাংশন এই ভোল্টেজটাকে যদি ভেরি করি তাহলে কালেক্টর কারেন্ট কিভাবে চেঞ্জ হবে এটা আমি বের করতে পারছি মূল অনুযায়ী আস্তে আস্তে চিন্তা করি অ্যাক্টিভ মোডে থাকলে কি হয় এটা আগে ক্লাসে আমরা বলছি কেমন হবে যতক্ষণ অ্যাক্টিভ মোডে থাকে ততক্ষণ কি রিভার্স ব্যালেন্সের যে ভোল্টেজটা যাই ভেরি করে কেন কারেন্ট কেমন থাকে একই থাকে হ্যাঁ চেঞ্জ হয় না চেঞ্জ হয় না ফ্ল্যাট থাকে এদিকে ক্যারেক্টার লাগে আছে যে এটা সব ফ্ল্যাট থাকে নরমাল ফ্ল্যাট ফ্ল্যাট লাইন থাকে আর যখনই স্যাচুরেশন মোড শুরু করবে পয়েন্ট তো মানে আরো কমানো মানে কি আস্তে আস্তে এই যে আমরা রিভার্স নাই রিভার্স থেকে ফরওয়ার্ডে দিকে চলে আসছে তখন কি হবে তখন কি এটা লেখাটা করি আমরা মানে এক্সপ্রেশন যদি লিখি আইসি এক্সপ্রেশনটা কি ছিল আইসি ইকুয়াল টু ছিল এরকম আইএস ইকুয়াল টু পিবিই বাই বিই এটা দা আইসি এক্সপ্রেশন ছিল তো এটা ছিল অ্যাক্টিভ মোডের জন্য অ্যাক্টিভ মোডের জন্য এক্সপ্রেশন ছিল এরকম যে আমরা বলতাম যে এই জাংশনটা ফরওয়ার্ড আছে আর একটা জাংশন রিভার্সে আছে এই রিজনটা মানে আমরা যদি ফ্ল্যাট আছে তার উপর স্প্রিং অ্যাসিড এর কিন্তু যখন স্যাচুরেশনের মধ্যে যাওয়া শুরু করব মানে এক স্যাচুরেশন অথবা মানে বিগিনিং অফ স্যাচুরেশন লিখতে পারি মানে যখন স্যাচুরেশন হওয়া শুরু করছে at the যখন স্যাচুরেশন হওয়া শুরু করছে তখন যেটা হবে এই কারেন্টের আরেকটা কম্পোনেন্ট অ্যাড করা ড্রাইভ হবে কিভাবে দেখি এটা দেখি দেখা আছে আশা করি এই জাংশনটা এই এখানে যে জাংশনটা আছে এই থেকে এই এটা ফরওয়ার্ড হওয়া শুরু করলে কি হবে বলো পি থেকে এন থেকে একটা কারেন্ট কম্পোনেন্ট ক্রিয়েট হবে না যে কারেন্ট কম্পোনেন্টটা পি থেকে শুরু করে সি এর দিকে ঢুকবে তাই না মানে এই জাংশনটা যখন ফরওয়ার্ড রিভার্স হতে এটা কোনো কারেন্ট নাই রিভার্স হতে এই জাংশনে কোনো কারেন্ট নেই মানে শুধুমাত্র জাংশনের জন্য তখন কিন্তু এই কারেন্টটার উপর ডিমান্ড তো নিচের জাংশন থেকে তো যখন আমি উপরে ফরওয়ার্ড হওয়া শুরু করছি তখন একটা কারেন্ট কম্পোনেন্ট আসবে পি থেকে এর দিকে যাওয়া শুরু করবে পি থেকে ঢুকবে এর থেকে সি থেকে বের হবে মানে সি এর ডিরেকশন কিন্তু নিচে মানে সি এর ডিফাইন ডিরেকশন নিচে মানে রেড কার্ভটা হচ্ছে কি
ডিফাইন করছিলাম শুরুতে ইন্টিগ্রেশনটা, কিন্তু যখন স্যাচুরেশন মোডে চলে আসছি তখন এর মানে এক্সট্রা কম্পোনেন্ট আসবে। এটা হচ্ছে কি বেসির সাথে সাম হবে, কিন্তু কালেক্টরের সাথে কি হবে, উল্টো দিকে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এই যে কারেন্টটা সেটা কিন্তু আসলে এই আমাদের বি এবং সি এর মধ্যে যে জাংশন আছে সেটা ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে না, এই কারেন্ট কম্পোনেন্ট আছে। এটা বুঝছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে, এই কারেন্টের সাথে একটা কম্পোনেন্ট বিয়োগ হবে, কালেক্টরের সাথে বিয়োগ হবে। সেটা বিয়োগ হলে কি হবে, আমি বললাম আই এস প্রাইম দিলাম, যে কারেন্টটা আসছে আমাদের কালেক্টর এবং বেসের মধ্যে যে জাংশন আছে সেই প্রোডাক্টের জন্য, তাহলে বেস কালেক্টর ডিভাইডেড বাই বিডি। ঠিক আছে, তাহলে এখানে একটা কারেন্ট কম্পোনেন্ট বিয়োগ হচ্ছে। তাহলে এখন আমরা দেখো, যদি সিবি ভোল্টেজ কমা শুরু করে, মানে আমি জানতে চাচ্ছি মানে মনিটর করা কমে যাচ্ছে, সিবি ভোল্টেজ যদি কমে তাহলে ডিসি ভোল্টেজ বাড়বে, তাহলে আলটিমেটলি কি হবে, এই কম্পোনেন্টটা বাড়া শুরু করবে। তাহলে কি হবে, আইসি কারেন্টটা থেকে সামথিং বিয়োগ হচ্ছে, এই বিয়োগ হয়ে তাহলে আইসি কি হবে, ওভারঅল আইসিটা কমে যাবে। ওভারঅল আইসিটা কমে যাবে। তারপরে কি হবে, তাহলে যখনই স্যাচুরেশন মোডে যাচ্ছে আর কি, তখন এই কারেন্টটা কমতে কমতে মানে 0.3 পর কমতে 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 একটা জিরো আসবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি? তাহলে স্যাচুরেশন মোডে গিয়ে কারেন্টটা বেশ কমে গিয়ে একটু জিরো হয়ে যাবে, অ্যাক্টিভ মোডে একটা ফ্ল্যাট লাইন ছিল। ঠিক আছে, এটা স্যার বুঝছি? আইসি কারেন্টটা বি এর উপর ভিবি এর উপর ডিপেন্ড করতেছে কেন? এটা তো অরিজিনাল এক্সপ্রেশন, এটা তো আমরা ফার্স্ট দিন দেখালাম যে এটা কিভাবে কাজ করে, যে আইসি কারেন্টটা কিভাবে লেভেল করে, এটা ট্রানজিস্টরটা একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এটা ফার্স্ট ক্লাসে তো দেখাইছিলাম, এটা তো অরিজিনাল এক্সপ্রেশন। এটা অ্যাক্টিভ মোডের অরিজিনাল এক্সপ্রেশন, মানে এই যে অ্যাক্টিভ মোডটা আমি যে অ্যাক্টিভ মোডে যে ফিক্সিং, অ্যাক্টিভ মোডে সবসময় এইটা, স্যাচুরেশন মোডে কি এক্সট্রা একটা কম্পোনেন্ট আছে। বুঝতে পারছি। ঠিক আছে, স্যাচুরেশন মোডে কি এটা এক্সট্রা কম্পোনেন্ট আছে, তুমি ধরো চেক করতে পারো যে যদি অ্যাক্টিভ মোডে থাকি, তাহলে অ্যাক্টিভ মোডে থাকলে কি হবে, দেখো অ্যাক্টিভ মোড হচ্ছে কি বিসি বি হচ্ছে কি বেশ বড়, তাহলে 0 থেকে বড় বিসিবি, তাহলে সি ই কি হবে মানে 0 থেকে ছোট। তাহলে ই টু দি পাওয়ার নেগেটিভ একটা যদি ভ্যালু নাও তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ছোট নাও, তাহলে এই ভ্যালুটা কম্পারেটর ছোট হয়ে যাবে না, ছোট হবে। তাহলে একটা বিয়োগ কিছুই হবে না। সুতরাং তখন হচ্ছে কি স্যাচুরেশন মোডে এটা কম্পারেটর ইকুয়াল থাকবে না, কিন্তু যখন আমরা স্যাচুরেশনে কাজ করতে যাচ্ছি তখন কি এটা ডোমিনেন্ট হওয়া শুরু করে, তখন সিগন্যালটা কমে যায়। বিয়োগ করা হচ্ছে কি কারণ ডিরেকশন ডিফারেন্ট, এই যে এখানে দেখছেন অরিজিনালি কারেন্টের ডিরেকশন ছিল কালেক্টর থেকে উপর থেকে নিচে আসে, রেড অ্যারোটা। ঠিক আছে, কিন্তু যখন আমি এই ই এবং এর মাঝখানে টি লেয়ারটা আছে, তারপরে একটি এন লেয়ারটা আছে, এটা যখন ফরওয়ার্ড বায়াস হয় সি থেকে এন দিকে কারেন্ট যাবে না, তখন সেই কারেন্টের ডিরেকশনটা কি হবে, উল্টো দিকে, উপরের সের স্পিড উল্টো দিকে, সেজন্য বিয়োগ করছি। তাহলে এখন শেষ করি, এটা শেষ করতে সেটা হচ্ছে কি, তাহলে বেসের সাথে যে কারেন্টটা অ্যাড হবে মানে কম্পোনেন্টটা আসবে সেটা যোগ করে বিয়োগ, কারেন্ট থেকে বিয়োগ হচ্ছে এক্সট্রা কম্পোনেন্টটা, তো বেসের সাথে কি হবে, যোগ হবে স্যার। যোগ হবে, এই সিম্বল দেখে 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 বলা হচ্ছে যে বেসের থেকে যোগ হবে, কারেন্টের সাথে বিয়োগ হচ্ছে। দেখে বোঝা গেছে, বেসের সাথে হচ্ছে কি বিয়োগ হবে, তাহলে যে বিয়োগ হয় আমি তাহলে এখানে লিখি, যোগ হবে বেসের সাথে যোগ। হ্যাঁ বেসের সাথে যোগ হবে, কারেন্ট থেকে বিয়োগ হচ্ছে। তাহলে যেটা হবে বেসিক এক্সপ্রেশনটা কেমন ছিল, বেসিক এক্সপ্রেশনটা ছিল যে আইসি থেকে একটা বিটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে যেটা হয় সেটাই ছিল আমাদের বেসিক আইডিয়া, তাই না? এটা ছিল শুরুর এক্সপ্রেশনটা, মানে অ্যাক্টিভ মোডে থাকার এক্সপ্রেশন। তো যখন আমাদের স্যাচুরেশনের দিকে যাচ্ছি তখন থেকে এক্সট্রা কম্পোনেন্ট যোগ করে দেব, এটা যোগ করে দিতে হবে এস প্রাইম ই টু দি পাওয়ার দেখেন এটা বলতে না, বেসিক তাহলে একটা এক্সট্রা কম্পোনেন্ট যোগ হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এক্সট্রা কম্পোনেন্টটা যোগ হলো। এখন আমি আরেকটা জিনিস ডিফাইন করি, সেটা হচ্ছে বেটা, যে বেটাটা আছে এটা তো এইভাবে ডিফাইন করতাম আইসি বাই আইবি, মানে এটা অ্যাক্টিভ মোডের এইভাবে ডিফাইনেশন ছিল, মানে বেটা কিন্তু আমরা বলছি এটাকে আমরা অ্যাক্টিভ মোডের জন্য ডিফাইন করি, এটা সমস্যা নেই, এটা ওকে। কিন্তু মানে তখন হচ্ছে যে এই এক্সট্রা টার্মগুলো থাকবে না, এক্সট্রা টার্মগুলো নাই, অ্যাক্টিভ মোডে এক্সট্রা টার্মগুলো নাই। কিন্তু এখন আমি নতুন একটা কেস দিচ্ছি স্যাচুরেশনের ক্ষেত্রে, মানে আমি এটাকে নাম দিলাম ফোর্স,
নতুন একটা প্যাটার্ন আনলাম, সেটা হচ্ছে কি স্যাচুরেশনের জন্য, স্যাচুরেশন মোডের জন্য। স্যাচুরেশন মোডে কি হয়, এই এক্সট্রা কম্পোনেন্টগুলো আসছে, এক্সট্রা কম্পোনেন্টগুলো কিভাবে ইফেক্ট করছে দেখি। আইসিটা কি হচ্ছে, আইসিটা কি করছে, মানে স্যাচুরেশন মোডে আইসিটা হচ্ছে কি সামনের সাথে বিয়োগ করতেছি, আইসিটা কি বাড়বে না কমবে? আইসিটা কমবে। কমবে, আইসিটা কমে গেছে। আর আইবি বাড়বে। আই বেড়ে গেছে। তাহলে এখন বলতে পারবো ওভারঅল আমি একটা যদি নতুন ভাবে একটা বিটা ডিফাইন করি, মানে এই রেশিওটাকে যদি আমি আপাতত বিটা বলতে চাই, তাহলে এদের রেশিওটা কি হবে, এখন বাড়বে কমবে? কমে যাবে। রেশিওটা তো কমে গেছে, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে টিপিক্যালি ফরওয়ার্ড মোডে, মানে অ্যাক্টিভ মোডে, বিজেপি অ্যাক্টিভ মোডে যে বেটা থাকে, মানে বেটা তো আসলে কারেন্ট রেশিও, তো এটা স্যাচুরেশন মোডে গেলে কিন্তু সেই রেশিওটা আর বেশি হয় না, রেশিওটা কিন্তু কমে যায়। এটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ক্ষেত্রে যে অ্যাক্টিভ মোডে যদি রেশিওটা এক্সট্রা হতো, মানে বেটা বেটা যে এক্সট্রা থাকে, এটা কমে গিয়ে হয়ে যায় 10 অথবা 50 কিছু একটা কমে যায়, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমে যায় স্যাচুরেশন মোডে গেলে। তো এটা একটা যে সমস্যা থাকবে, যে এই কার্বের রেসপন্স যদি করি, এইখানে যত ফ্ল্যাট লাইন আছে সেটা হচ্ছে আমাদের পরিচিত বেটা ফিক্সড ভ্যালু, যখন আমি স্যাচুরেশন মোডে চলে গেলাম তখন এখানে আসলে বেটা ফোর্স, বেটা ভ্যালুটা আগের মতো নাই, বেটা ভ্যালু কমে যাবে। এখানে আমি আসলে দুইটা বেটা দিয়ে আপাতত জিনিসটাকে আসলে এক্সপ্লেন করি যে অ্যাক্টিভ মোডে একটা ফিক্সড বেটা থাকে আর স্যাচুরেশন মোডে গেলে আর কমান্ড বেটা হবে। তো এইভাবে আসলে শিখতে পারা যে দুই রিজনে কিন্তু দুই রকম বেটা থাকে, ঠিক আছে। ফিক্স এই পাশে একটা ফিক্স ভ্যালু, এই পাশে একটা কমে গিয়ে আর নতুন ফিক্স ভ্যালু হবে, এটা একটা বাইরে না। স্যার ক্লাসে শেষে ওই দিন মনে হয় পড়াইছিলেন, আমি বুঝি নাই যে হচ্ছে বিইর যে ভোল্টেজটা, মানে ডায়োডের যে ভোল্টেজটা যেটা ফরওয়ার্ড বায়াস আছে অ্যাক্টিভ মোডে বিই, এইটার ভোল্টেজটার উপরে আপনার ইয়াটা কেন ডিপেন্ড করতেছে, মানে কালেক্টরটা কেন ডিপেন্ড, কালেক্টরের কারেন্ট কেন ডিপেন্ড করতেছে? একেবারে ফার্স্ট ক্লাস দেখতে যে তোমার তিনটা লেয়ার দিয়ে দিয়েছে, যে হচ্ছে আমাদের পি এর জাংশন তিনটা লেয়ার আছে না, একটা এন ডট রিজন, পি ডট রিজন, এ ডট রিজন। তখন ওখানে আমি মানে ইলেকট্রনিক ডিভিশনের ব্যাপারটা যে জানিয়েছিলাম যে কিভাবে কাজ করে, যখন একটা লেয়ার আর ফরওয়ার্ড থাকে আর রিভার্স থাকে, তখন আসলে রিভার্স লেয়ারের উপর ডিপেন্ড করে না, যে কারেন্টটা আসলে আসে সেটা পুরোটাই কালেক্টরের কারেন্ট, কারেন্ট দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি। আগের ক্লাসে দেখেছি এটা বিশেষ সেটা আমি বলবো বইটা আবার দেখো, সেটা দেখো আমি যদি একটু অ্যান্সারটা দিতে পারি, রেজাল্টটা বলি, রেজাল্ট হচ্ছে এই যে এই বি জাংশনের উপরে আমাদের কারেন্ট ডিপেন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ মোডের ফিচার, অ্যাক্টিভ ফিচারতে এরকম যে এই ভোল্টেজের উপরে পুরো কারেন্ট ডিপেন্ড করছে, এটা তো আগে দেখি বই আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আগের যা দেখলাম একটা প্রশ্ন আছে, মানে এখানে আমি যেটা ফোকাস করি, এই কার্ভটাকে ফোকাস করি, আইসি ভার্সেস পিসিবি এই কার্ভটা, আর সাথে কি আমি লাস্টে ফাইনালে বললাম যে একটা স্যাচুরেশন রিজনে কি নতুন রকম একটা বেটা ডিফাইন হবে, যে বিটাটা চেঞ্জ হয়ে যাবে, সেইটা হচ্ছে আমাদের টেকা হয়েছিল। আচ্ছা এখন আমরা আসি আমাদের আইভি কার্ভ, যেটা লাস্টে শুরু করছিলাম সেটা থেকে আমরা আগে। তো এখানে একটা আইভি কার্ভটাকে তো ভিন্ন নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স বা সি ক্যারেক্টারিস্টিক্স, আসলে সি বলা হয়, কমন সি ক্যারেক্টারিস্টিক্স। তো কমন এমিটার কেন বলছি এটা দেখি, আমাদের সার্টটা আবার আঁকিয়ে আমরা ঠিক আছে। তো এটা আমরা আগে মতো ট্রানজিস্টর রাখছি, এখানে আমরা কোথায় কি ভোল্টেজ দিচ্ছি, এই পাশে হচ্ছে কি আমাদের ভিবি, ওই পাশে হচ্ছে সিই ভোল্টেজ দিচ্ছি, এবং সেটা ইফেক্টিভলি আমি আপনার ভোল্টেজ ডিফাইন করতে পারি, সেটা বলে সিই। এটা হচ্ছে বিশেষ সিচুয়েশনটা, আর বাকিগুলো কাইনেটিক রিলেশনগুলো দেওয়া আছে। এখন
কমন এমিটার ক্যারেক্টারিস্টিক বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে কালেক্টর কারেন্ট এবং এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমাদের রিলেশনশিপটা আমরা দেখতে চাই কালেক্টর কারেন্টটা কিভাবে সিই ভোল্টেজের রেসপেক্টে ভ্যারি করে আর এটা আমরা সিম্পল আইভি ক্যারেক্টারিস্টিক বলতে পারতাম কিন্তু এখানে কমন এমিটার কথা অ্যাড করছে এই জন্য যে টিপিক্যাল এই কনফিগারেশনটা যেখানে দেখতে পাচ্ছি যে এই এমিটার প্রান্তটা কাইন্ড অফ গ্রাউন্ডেড বা কমন পয়েন্ট আছে এই পাশে একটা ডিবি ভোল্টেজ আছে আর একটা সি ভোল্টেজ আছে তো এটা চিন্তা করে ইনপুটের মতো এটা ইনপুট সাইড আর এটা হচ্ছে আউটপুট সাইড ঠিক আছে মানে এটা ইনপুট আউটপুট কথা বলতে গেলে এটা আসলে পরবর্তীতে আমরা অ্যাম্পলিফায়ার করব তখন আমরা দেখলাম রিলেট করতে পারবো যে ইনপুট আসলে হচ্ছে একটা ইনপুট সিগন্যাল দেওয়া হয় আউটপুটের আউটপুট পাবো তাই তো অ্যাম্পলিফায়ার তো এবার একটা ধরো ইনপুট সিগন্যাল সেটাকে অ্যাম্পলিফাই করে আউটপুট আসবে সেটার স্পিডে যদি এটা ইনপুট আউটপুট করি ইমিটারটা সেন্টারে ইমিটারটা কাইন্ড অফ একটা রেফারেন্স পয়েন্ট যার রেসপেক্টে কিন্তু দেখো ইমিটার রেসপেক্টে বেস ভোল্টেজ ডিপেন্ড করছে আর ইমিটার রেসপেক্টে এই সিই ভোল্টেজটা এটা হচ্ছে রেফারেন্স তো সেই জন্য আসলে কমন এমিটার কনফিগারেশন বলা হয় যে এমিটারটা আসলে রেফারেন্সে আছে এই এমিটার রেফারেন্সে ইনপুট আউটপুটটা ডিপেন্ড করা হয় এটা কমন এমিটার ক্যারেক্টারিস্টিক বলা হয় তো পার্টিকুলারলি আমরা যেটা আলোচনা মাত্র সেখানে একটা এটা মানে ইম্পর্টেন্ট না আমরা এটা একটু সিম্পলি আইভি ক্যারেক্টারিস্টিক করছি তো যেমন তারপরে নাম দেওয়া আছে কমন এমিটার এটা মাথায় রাখি আমরা এখন এটা কি করবো আমরা এখানে আমরা যেটা করবো মাত্র বললাম যে ডিসি ভোল্টেজটা ভ্যারি করছে আর দেখবো হচ্ছে যে কারেন্ট ঠিক আছে ডিসি ভোল্টেজটা ভ্যারি করবো কারেন্ট দেখবো আর সেই সময় একটা ডিবি ভোল্টেজটা এটা কি করবে এটা একটা ফিক্সড ভ্যালু রাখবো মানে যখন আমি এই ভ্যারিয়েশনটা করবো তখন ডিবি টা একটা ফিক্সড কিছু রাখা লাগবে ডিবি যদিও আমরা হচ্ছে যে বলছি যে ডিবি আসলে 0.7 তাই তো কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কিভাবে ভ্যারি করে মানে ভ্যারি করে সামান্য 69 ধরো 70 0.71 মানে সামান্য কিছু ভ্যারি করছে কারণ এই ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট মনে আছে কারণ হচ্ছে আইসিটা হচ্ছে কি আমাদের এটার উপরে কি ডিপেন্ড করছে স্মল সিঙ্গেল মডেল যেটা হ্যাঁ স্মল সিঙ্গেল মডেল হ্যাঁ না আমরা যদি স্মল সিঙ্গেল জানি না মানে আমি এই রেসপেক্ট টু স্মল সিঙ্গেল সাথে না মানে আমাদের ডিবি ভোল্টেজের উপরে কারেন্ট ম্যাটার ডিপেন্ড করছে তাই না মানে ডিবি কিন্তু ইম্পর্টেন্ট ডিবিই যা সেখান থেকে কিন্তু কারেন্ট ম্যাটার সেটা এক্সপোনেনশিয়ালি রিলেটেড এটাই তো আমাদের সেটা ছিল তো এখানে আমি কি করতে যাচ্ছি মানে এটা তো আমরা জানি এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ এখন আমি যেটা করব সিই রেসপেক্টে কারেন্ট দিচ্ছি সিই এই যে এই পাশে যে ভোল্টেজ আছে সিই ঠিক আছে এটা রেসপেক্টে কারেন্ট দিচ্ছি ওকে তো এই যে আমি সেট করব তো যখন করব আমি একটা জিনিস তাহলে ফিক্স করে ফেলি যে বিবি ভোল্টেজটা একটা পার্টিকুলার ভ্যালুতে আছে তাহলে এটার নাম দিলাম বিবি 1 ঠিক আছে একটা পার্টিকুলার ভ্যালুতে ফিক্স করছি যেখানে আমি যে এই ভোল্টেজ সোর্সটাকে ফিক্স করে রাখছি আর এখন এই ভোল্টেজটাকে ভ্যারি করছি আচ্ছা এটাকে ভ্যারি করব কেমনে এটা এক্সাক্টলি কেন ভ্যারি হচ্ছে মানে এই তিনটে ভোল্টেজ তো কানেক্টেড এটাকে যদি ফিক্স করি এই সিবিটাকে ভ্যারি করলে তো সি কে ভ্যারি করবে অটো জি স্যার সোর্স কোন একভাবে সেটা ভ্যারি করবে এখন যেটা হবে তাহলে আমি ভ্যারি করে কাজ দিতে চাই তো এখন আমাদের আসলে আমাদের একটা বাউন্ডারি ট্রেড করতে কোথায় অ্যাক্টিভ এবং কোথায় স্যাচুরেশন ঠিক আছে মনে আছে আমি একটু আগে বের করছিলাম যে সি ভোল্টেজটা কত হলে মানে কোন ভ্যালুর রেসপেক্টেড স্যাচুরেশন অ্যাক্টিভ এখানে বুঝলাম 0.3 কোনা 0.3 না এটা ও 0.4 সরি স্যার 0.4 একটু আগে বুঝে 0.4 মনে আছে যে 0.4 হচ্ছে কি আমাদের একটা 0.4 হচ্ছে কারণ একটা বাউন্ডারি ভ্যালু হতো তো তার কি হয় 0.4 থেকে বেশি হলে অ্যাক্টিভ কমলে স্যাচুরেশন তাহলে আসলে আমি কারণে যেটা রাখতে পারি অ্যাক্টিভ হলে তো জানি যে কি অ্যাপ্লাই হবে তাই না সি এর উপরে অ্যাক্টিভ করব না সি ভ্যারি করা মানে সিবি ভ্যারি করা অ্যাক্টিভ মোডে এর উপর কিছু ডিপেন্ডেন্স নাই অ্যাক্টিভ মোডে ফ্ল্যাট আর যখন স্যাচুরেশন মোড যাওয়া শুরু করবে তখন কি হয় আইসি লাইন কমে আসবে কমে গিয়ে এরকম সেটা হবে ঠিক আছে এই হচ্ছে ঘটনাটা যে তাহলে আবার বলি কি করছি একটা পার্টিকুলার বিই ভোল্টেজ দিচ্ছি ফিক্সড বিবি ভোল্টেজ রেখে তারপর সি টাকে ভ্যারি করছি তখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এই পাশে যা আছে এটা হচ্ছে স্যাচুরেশন
স্যাচুরেশন। তো তার আগে জিরো হয়ে গেছে, তো সেজন্য নেগেটিভ ভোল্টেজ নিয়ে নেগেটিভ কারেন্ট আলোচনা করছি না। তো 0.4 থেকে কম হলে এটা স্যাচুরেশন শুরু হয়ে স্যাচুরেশন ডিপ স্যাচুরেশনে দিকে যাচ্ছে। তো এই হচ্ছে কথাটা যে একটিভ স্যাচুরেশন আসলে একটা কারণ আছে, একটা কারণ। এখন ফিল্ডটাকে যদি বাড়াই, আমি যদি আরেকটা ভি নিলাম, এবার আরেকটা ভি ধরে রাখলাম, এই ভি 2 নিলাম, যেটা হচ্ছে পিভি 1 থেকে বড়, তাহলে এরকম কারণটা কেমন হবে? একই রকমই হবে দেখতে। একই রকম হবে, কিন্তু কারেন্টের ভ্যালুটা বেড়ে যাবে না। এই যে আইসি যে ভ্যালুটা হচ্ছে গিয়ে পিভি এর উপর ডিপেন্ড করে। পিভি যদি বাড়ে তাহলে কারেন্টও কিন্তু বেড়ে যাবে, তাহলে কারেন্টটা উপরে আসবে এবং একইভাবে 0.4 এর দিকে কাছাকাছি গিয়ে এটা নিচে নেমে যাবে। ঠিক আছে, আমি যদি আরেকটা ভ্যালু নিই ভিই 0 নিই, ছোট নিই, তাহলে কি হবে? ছোট ভ্যালু যদি নিই তাহলে কারেন্টটাও কম আসবে, কারেন্টটা কম আসবে এবং হচ্ছে কি 5 করে 0 হয়ে যাবে। বুঝতে পারছি? এইটাকে আমরা বলছি হচ্ছে কি কমন এমিট ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ রেডিয়াস, যে একটা পিভিই এর জন্য একটা ডিফারেন্ট কার্ভ, ঠিক আছে, এটা ফ্যামিলি অফ কার্ভ বলা হচ্ছে। এই হচ্ছে কি বিষয়টা এমএলগুলো কি হচ্ছে কিনা এখানে অংশ আছে না। আমাদের 0.4 এর মধ্যে একটা ভোল্টেজ আছে, তার বামে গেলে স্যাচুরেশন, তার ডানে অ্যাক্টিভ রিজিয়নে আমাদের কালেক্টর এমিটার ভোল্টেজের উপর কারেন্ট ডিপেন্ড করে না, ইফেক্টিভ ফ্ল্যাট। কিন্তু আমি যদি বেস এমিটার ভোল্টেজ ভ্যারি করি তাহলে কার্ভগুলো উপরে উঠবে, আর স্যাচুরেশনে কি সবগুলো একটা কারেন্ট কমে যাবে। কিন্তু আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফোকাসটা থাকবে এই রিজিয়নটা নিয়ে, বুঝতে পারছি, অ্যাক্টিভ রিজিয়নে ফোকাস থাকবে। মানে আমি এইটার মাঝখানে যেটা মানে বাউন্ডারিটা নিই, এই রিজিয়নটা এটা আমার ফোকাস নাই। তো তারপরে পুরো ক্যারেক্টারিস্টিক্সটা বোঝানোর জন্য সবকিছু আছে এই পড়ার জন্য। স্যার আমাদের সিলেবাসে সবগুলো বোর্ডে কি আছে? হ্যাঁ, সবই আছে, মানে এখন তো আবার অনেক কিছু বাকি আছে, তবে আমি বলছি। ঠিক আছে, এইটুকু দেখো, ঠিক আছে কিনা? ওকে, তো এখন আমি এখানে কমপ্লেক্সিটি একটা আছে, ঠিক আছে, এখানে আমি আসলে বিলিভ করি এতক্ষণ ধরে আমি একটা সিম্পলিফাইড কথা বলছিলাম, মানে আসলে আমার শুনতে এখন একটা মিসলিডিং কথা বলছিলাম। হচ্ছে কি এই যে কার্ভগুলো আমি বলেছিলাম যে ফ্ল্যাট, সেটা আমি বাবা বলছিলাম যে যতক্ষণ ধরে অ্যাক্টিভ হয়ে থাকে অথবা মানে সি ট্রান্সফার যতক্ষণ ধরে রিভার্সাল আছে ততক্ষণ কালেক্টর কারেন্ট কারোর উপর ডিপেন্ড করে না, মানে কালেক্টর কারেন্ট এই রিভার্সাল ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। এই কথাটা আমি বারবার বলছি, ঠিক আছে? সমস্যা ঠিক আছে, সেটা হচ্ছে আইডিয়াল একটা বিজিটি, যেমন আইডিয়াল ডায়াগ্রাম আমরা বলছিলাম, আইডিয়াল বিজিটির জন্য এটা ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সাইডভাবে যেমন আইডিয়াল ডায়াগ্রাম না, আইডিয়াল বিজিটি বলে কিছু নাই, এটা অ্যাকুরেটলি ফ্ল্যাট কখনো হয় না। কারণ কি, এটা নন আইডিয়াল অনেক ইফেক্ট আছে, আমরা পরে একটু আলোচনা করবো ভালো করে। তো যদিও আমি দাবি করছি এই রিজেনারেশন ফ্ল্যাট মানে সিটি ভোল্টেজটা বাড়ালেও ভোল্টেজটা মানে কারেন্টটা চেঞ্জ হয় না, কিন্তু আসলে রিয়েল লাইফে যেটা হয় সেটা চেঞ্জ হয়, সামান্য চেঞ্জ হয়। তো আসলে যেটা কার্ভগুলো দেখতে যেরকম হয়, মানে আমি আমাদের যাওয়ার জন্য সবই ঠিক আছে, তবে কারেকশন করছি। কারেকশনটা কি, এই 0.44 থেকে যে কার্ভগুলো আছে এটা আসলে একটু সামান্য হলো কার্ভ আছে, এক্স্যাক্টলি ফ্ল্যাট না, পুরোপুরি ফ্ল্যাট, একটু কার্ভ হয়, মানে ভোল্টেজের সাথে সাথে কারেন্টটা বাড়ে, এখানেও সেম। আমি হয়তো একটু মানে বেশি এক্সাজারেট করে আঁকলাম, ঠিক আছে, আমি বেশি এক্সাজারেট করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এত এক্সাজারেশন নাই। মানে আমি আপাতত বোঝানোর জন্য দেখছি যে এটা পুরোপুরি ফ্ল্যাট হয়, একটু স্লোপ হবে, এটা হচ্ছে পয়েন্ট, স্লোপ এক্সিস্ট করে, মানে কখনোই পারফেক্ট ফ্ল্যাট হয় না, মানে পারফেক্ট ফ্ল্যাট হলে স্লোপ কত হবে, জিরো, তাই না? কিন্তু স্লোপ একেবারে জিরো হয় না, এটা একটা প্ল্যানেট স্লোপ থাকে। এটা হচ্ছে সিস্টেমটা, মানে যদি আমি একটু দাবি করছি ফ্ল্যাট ফ্ল্যাট, এটা নন আইডিয়াল কেস, এটা ফ্ল্যাট পয়েন্ট। এই ইফেক্টের নাম বলা হয় আর্লি ইফেক্ট। আর্লি ইফেক্ট আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে কি বেস উইথ মডুলেশন বলা হয়। তো এটা কেন হচ্ছে, এটা বোঝার জন্য আমাদের আবার ওই পিকচারটাতে ফিরে যেতে হবে, যেখানে এনপিএন তিনটা লেয়ার ছিল, তাই না? আমরা এই ফার্স্ট ক্লাস দেখেছিলাম, ওই পিকচারটাতে যাওয়া লাগবে। এই যে ঘটনা যেটা ঘটে, যখন আমরা রিভার্স ব্যালেন্সে আমি আমার বাড়াচ্ছি ভোল্টেজটা, তখন এই বেস উইথ নামটা কিন্তু আছে, বেস উইথটাও ভেরি ভেরি
চেঞ্জ হয়, তো চেঞ্জ হলে তখন আলটিমেটলি আসলে আমি যে কারেন্টের কনস্ট্যান্ট থাকার কথা বলছি সে কনস্ট্যান্ট থাকে না, ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন ঘটনাটা যে আসলে এখানে নন আইডিয়াল ইফেক্ট আছে, সেটা বেস উইথ ভেরি করার কারণে আপনি যদি যখন বিপরীত আছে ভোল্টেজটা বাইরে থাকে তখন বেস উইথে ভেরি হয়, যেটা কারেন্টটাও ওইভাবে ফ্ল্যাট থাকে না, ঠিক আছে? তো এই হচ্ছে কি একটা মানে সোজা ভাষায় একটা নন আইডিয়াল ইফেক্ট আছে। ওকে, তো এটা আমি বুঝলাম। তো এখানে এই ফিচারটাকে আমি একটু আলোচনা করি যে এই আরডি ইফেক্টের ঘটনাটা কি হয়। আরডি ইফেক্টে আমি এই কার্ভটা আঁকছি, আচ্ছা এই যে কার্ভগুলো আঁকছি, কার্ভগুলো হচ্ছে একটা ইন্টারেস্টিং মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এই কার্ভগুলো সব ধরনের ফ্যামিলি অফ কার্ভ হচ্ছে প্রত্যেকটা একটা স্লোপ আছে, এবং এই স্লোপগুলো এমনভাবে রিলেটেড যে এগুলো যদি পিছন দিকে আমি এক্সটেন্ড করি, পিছন দিকে যদি এক্সটেন্ড করি, এর সবাই একটা পয়েন্টে হচ্ছে কি ইন্টারসেক্ট করে, এরকম একটা ব্যাপার আছে। এই কার্ভগুলো মানে আরডি ইফেক্টের জন্য কার্ভগুলো আসলে একটু বলে দিই, রিলেটিভ স্লোপ থাকে। তো এই কার্ভগুলো যদি এক্সটেন্ড করি, এটা ম্যাথমেটিক্যালি এক্সটেন্ড করছি, এটা আসলে কোনো মানে অরিজিনাল আইডি কার্ভের পার্ট না, কিন্তু যদি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এক্সটেন্ড করি দেখা যায় যে ফিক্সড পয়েন্টে জিনিসটা মিলিত হয়, ফিক্সড পয়েন্টে মিলিত হয়, এবং সেটাকে আমি ভোল্টেজ মানে এটা মাইনাস VA লিখি, মাইনাস VA, এই ভোল্টেজটাকে নাম এটাকে বলা হয় আর্লি ভোল্টেজ, ঠিক আছে? তো এই আর্লি ভোল্টেজের জন্য একটা স্লোপ আসে, এবং সেই কার্ভগুলো ম্যাথমেটিক্যালি এক্স অ্যাক্সিসে মানে এই সি ভোল্টেজের এক্সিসে একটা পিছন দিকে গিয়ে ভিএ তে মিলিত হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা, এটাকে বলছে আর্লি ভোল্টেজ। তারপরে এই কারণে যদি একটা ফিক্সড ভ্যালু তাহলে মানে এটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, সরি বিজেটি ক্যারেক্টারিস্টিক্স, পার্টিকুলার বিজেটির জন্য এই ভিএ এর ভ্যালুটাও ফিক্সড ভ্যালু, বুঝতে যে এটা হয়তো যদি ভ্যালুটা হয় ভিএ ভ্যালুটা 100 ভোল্ট থেকে 200 ভোল্ট এরকম রেঞ্জ, এটা ফিক্সড ভ্যালু, বুঝতে পারছেন? এই ভ্যালুটা যত বড় হবে আর্লি ভোল্টেজের ভ্যালু তাহলে বলতে স্লোপটা কি কম না বেশি? কম। হ্যাঁ, বড় বলতে স্যার কি এই পাশে মানে হ্যাঁ যত বেশি হাই স্কোর হবে তত বেশি তত বড় হবে, হ্যাঁ, আগে হবে, হ্যাঁ। মানে যত বেশি ভোল্টেজ হবে ভিএ ভ্যালু তত কি আর্লি ইফেক্টটা কম না বেশি? বেশি। যদি আমি বড় হয় তাহলে আর্লি ইফেক্ট বেশি 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 না কম? বেশি স্যার, আবার কি না আর্লি ইফেক্ট বেশি হবে মানে স্লোপ বেশি হবে, স্লোপ বেশি হওয়া, হ্যাঁ। তাহলে কি হবে আর্লি ইফেক্ট মানে ভিএ ভ্যালু যদি বড় হয়, ভিএ ভ্যালু বড় হওয়া মানে কি? অনেক দূরে গিয়ে ইন্টারসেক্ট করছে, ও স্যার, বুঝতে পারছেন? আমার চিন্তা করো মানে আমি আমার স্যার আমি সাইন সহ বলতেছিলাম আর কি, বড় হওয়া মানে তো সামনের দিকে আগায় আছে। অ্যাবসলিউট ভ্যালু যত বড় হবে তত হচ্ছে আর্লি ইফেক্ট কম হবে। কম হবে না। আমি তাহলে জিনিসটা আগের মতো চিন্তা করি যে আর্লি ইফেক্ট নাই, অরিজিনাল যে কার্ভগুলো ছিল, অরিজিনাল কার্ভগুলো রেড কার্ভগুলো, এই রেড কার্ভগুলোর জন্য যদি আমি জোর করে ডিফাইন করতে চাই যে আর্লি ভোল্টেজটা কত কত হবে, এই রেড কার্ভগুলোর জন্য যদি জোর করে আর্লি ভোল্টেজ কত বলতে চাই মান হবে ইনফিনিটি, আর 10 টু মাইনাস ইনফিনিটি, তাই না? মানে আর্লি ভোল্টেজ যত বেশি হবে তত আমার বিজলিটা কি আইডিয়াল নাকি নন আইডিয়াল? আইডিয়াল। মানে মাইনাস ইনফিনিটি হচ্ছে কি আইডিয়াল ভোল্টেজ, তো যত বেশি হবে ততই ভালো, কিন্তু যত কম হবে তত হচ্ছে কি মানে বুঝতে পারছি মানে নন আইডিয়াল হচ্ছে তত বেশি প্রমিনেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম। তো তোমাদের ল্যাবে মনে হয় বিজলি ক্যারেক্টারিস্টিক্স এক্সপেরিয়েন্স আছে, তো সেখান থেকে আর্লি ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। কিভাবে করে এই স্কোপগুলো কার্ভগুলো বের করার পর পিছন দিকে তোমার গ্রাফ পেপার সহজে প্লট করার পিছন দিকে এক্সটেন্ড করে দেখবে কোথায় ইন্টারসেক্ট করে, অথবা ক্যালকুলেশন করে যাবে করে বের করবা, করে দেখবে যে আর্লি ভোল্টেজ কত হয়, এটা তোমার ল্যাবে করে এক্সপেরিমেন্ট থাকবে। তো ঠিক আছে, তো এটা আইডিয়ালি অনেক বেশি হওয়া লাগবে, কিন্তু এটাও টিপিক্যালি 100-200 ভোল্টেজ হয়। এটা ঘুরি না, কারণ ঘুরি না কারণ কি এই ভোল্টেজটা যেটা দেখাচ্ছে এটা অ্যাক্সিস গুলোতে যেটা বোঝা যাচ্ছে না, তো এই অ্যাক্সিসটা কিন্তু কম, মানে সি ভোল্টেজটা ইউজ কিছু না, মানে এক্স অ্যাক্সিস এটা 5 ভোল্ট থেকে 10 ভোল্ট এরকম কিছু একটা আছে, আর এই পাশে কি 100-200 ভোল্টের পরে গিয়ে ইন্টারসেক্ট করছে, তাহলে এটাও আসলে এত স্কোপ নাই। আমি মাত্রই বললাম যে স্কোপটা হচ্ছে খুবই কম, মানে আমি বোঝানোর জন্য আমি একটু এক্সাজারেট করে আসছি, তো স্কোপটা তো বেশি হয় না, কমই হয়। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন আছে?
ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এই কানেকশনটা যেটা দেখালাম এটা হচ্ছে কি আমাদের আইভি কার্ভে কানেকশন আছে, সেটা আর্লি ইনফরমেশন। তাহলে আমাদের ইকুয়েশনটা যেটা আছে, আমাদের যেটা আগে একটা ইকুয়েশন আমরা লিখতাম IC ইকুয়াল টু IS ইকুয়াল ফর BPE বাই BT, এটা আমাদের অরিজিনাল ইকুয়েশন ছিল, তাই না? এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করতে হলে ফ্ল্যাট লাইন হবে, কারণ এই দেখো এর ভিতরে কোনো BC এর কোনো কম্পোনেন্ট তো নাই, শুধুমাত্র BB এর উপর ডিপেন্ড করে। কিন্তু মাত্র আমরা দেখলাম যে না, এটা BC এর উপর কিছু একটা ডিপেন্ডেন্স আছে, আলো ডিপেন্ডেন্স আছে। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা তো যদি কারেকশন এড করতে চাই তাহলে কি করা লাগে? কারেকশন যেভাবে অ্যাড করা হয় সেটা হচ্ছে কি এরকম, এটার সাথে একটা ফ্যাক্টর গুণ দেওয়া হয়, C ডিভাইড বাই A আর্লি ভোল্টেজটা। এটা হচ্ছে আপডেট ইকুয়েশন, মানে এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন, এর সাথে কারেকশন এড করলাম, এটাকে বললাম আর্লি ভোল্টেজের কারেকশনটা, আর্লি কারেকশন। এইটা আমরা এখন যখন ঠিক আছে কিনা, আমি যদি এখানে C ভোল্টেজের ভ্যালু মাইনাস B এ বসাই, মানে এই পয়েন্টটা বসাই, তাহলে ইফেক্টটা 0 হয়ে যাবে, IC কারেন্টটা 0 হয়ে যাবে, মানে ম্যাথমেটিক্যালি ঠিক আছে, এটা বোঝানোর জন্য বলছি। আর যদি C ভোল্টেজটা বাড়ে তাহলে কারেন্ট একটু বাড়বে, ঠিক আছে? এইটা থেকে আমাদের আপডেট ইকুয়েশন। তো এখন আইলে কি ইনপুট করব এটা প্রশ্নে টিপিক্যালি আলোচনা থাকবে, মানে সবসময় আর্লি ইনপুট করা হবে তা না, মানে আমাদের BA টা যদি অনেক বড় হয় তাহলে আর্লি ইফেক্টের খুবই সামান্য, তখন এটা ইনপুট না করলে হবে। ঠিক আছে, প্রশ্নে যদি আর্লি বড় থাকে তাহলে ইনপুট পরিমাণ করা লাগবে, তাহলে না আমাদের ইনপুট গুলো, ঠিক আছে? এইভাবে আর কি কাজ করে। আচ্ছা দেখো, এটা আর কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, আচ্ছা আমরা কিছু এখন ম্যাথ করে করে একটু বোঝাতে ট্রাই করি। ফিরে দেখছি একটা সিম্পল ম্যাথ শুরু করে আমি। এবার সার্কিট আছে আমার একটা বিজেপি আছে, এইবার ট্রান্সফার কাইন্ড করছে, ঠিক আছে? সরি কি বলবো, বিজেপির সাথে রেজিস্টার কাইন্ড, আর এটা কি করছে, উপরে আমরা ভোল্টেজ দিচ্ছি, এটা হচ্ছে 15 ভোল্ট, আর নিচে দিচ্ছি -15 ভোল্ট, আর বেসটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা সিম্পল আরবিট্রারি সার্কিট। তো এখানে যে প্রবলেমটা টাইপ আমি সেটাকে বলি ডিজাইন প্রবলেম। ডিজাইন প্রবলেম কাকে বলা হয়? মানে যেটা হবে, মানে ভোল্টেজ কারেন্ট দিয়ে দিবে, আমাকে ডিজাইন করতে হবে যে এই রেজিস্টারগুলোর ভ্যালু কত, মানে সার্কিটের কোনো সার্কিট এলিমেন্টের ভ্যালু কি হওয়া উচিত সেটা হচ্ছে বের করতে হবে। এই ধরনের প্রবলেম বলা ডিজাইন প্রবলেম। প্রশ্নটা এবার থাকবে যে এই হচ্ছে সার্কিট, এই সার্কিটের এই বিজেপি পার্টিকুলারলি কিছু ভ্যালু বলে দেবে, দিলাম 100 বিটা ভ্যালু বলে দিলাম 100, যদি আলে ভোল্টেজ লাগতো আলে ভোল্টেজ ভ্যালু বলে দেবে, দিলাম 100 ভোল্ট, কিছু একটা, ঠিক আছে? হয়তো সব কিছু থাকবে না, কিন্তু বিজেপি রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে, এটা হচ্ছে বিজেপি ইনফরমেশন, ঠিক আছে? বিটা ভ্যালুটা বলে দিলাম, আলে ভোল্টেজ ভ্যালু বলে দিলাম, আলে ভোল্টেজ সব নাও লাগবে না, এই পার্টিকুলার সিস্টেম লাগবে না, শুধু বিটা ভ্যালুটা লাগবে। এটা হচ্ছে ট্রানজিস্টর ইনফরমেশন। আর সার্কিট ইনফরমেশন আছে সেটা হচ্ছে কি বললো যে আইসি কারেন্টটা এটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এবং এটা হচ্ছে যে এটা কি কালেক্টর না, এটা হচ্ছে কি বেস, এটা হচ্ছে কি এমিটার। এই কালেক্টর ভোল্টেজটা মানে লোড ভোল্টেজ, এটা হচ্ছে কি বিসি হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশনটা, মানে দুটো অঙ্কের প্রসেস, এটা হচ্ছে কি এমিটার কারেন্ট, সরি কালেক্টর কারেন্ট এবং কালেক্টর লোড ভোল্টেজ। এখন দিয়ে বসে সার্কিট ডিজাইন করো যে এখন এই দুটো যদি ভ্যালু পেতে চাই, কালেক্টর কারেন্ট এটা এবং কালেক্টর ভোল্টেজ এটা, এইটা যদি আমি পেতে চাই তাহলে সার্কিটটা কি হওয়া উচিত, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কি হওয়া উচিত ডিজাইন করতে হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে তুমি ডিজাইন করো, আর এটা ট্রানজিস্টরের ইনফরমেশন দেওয়া আছে। তো এটা সলভ করতে গেলে কি করবো, শুরুতে কি করবো? বিটা থেকে কি আইবি আইসি বের করা হ্যাঁ, যায়? বিটার ডেফিনেশন হচ্ছে কি আইসি বাই আইবি,
আইবি বের করে ফেলবো, তারপর আই বের হয়ে যাবে। ডেফিনেশনটা হচ্ছে কি আইসি বাই আইবি, ঠিক আছে? কখন ডেফিনেশনটা হচ্ছে শুধুমাত্র আমাদের অ্যাক্টিভ মোডের মধ্যে। আমাদের দুইটা ফোর্স আছে, এটা ভালো কথা, দুইটা ফোর্স তো দেয়া থাকতে পারে। অনেকটা দিই নেই তো এখানে ফোর্স নেই, আমি আবার বলে দিলাম, মানে স্যানিটেশন মডেল যদি যায় তখন দুইটা ভ্যালু ডিফারেন্ট হিসেবে হবে। তো এখন যেরকম শুরু কাজ, একটা শুরুতে কাজ এটা হচ্ছে মেন্টালি ফিক্স করা লাগবে যে বিদ্যুৎটা কোন মোডে আছে। আমরা যখন ডায়াতে কাজ করছি তখন একটা কথা বলা বলতাম যে কোন মোডে ডায়াটা কাজ করছে এটা একটু অ্যাজিউম করা লাগে, পুরো প্রবলেম সলভ করার পর দেখতাম যে কনসিস্টেন্ট আছে, যেহেতু নন লিনিয়ার সার্কিট লেভেল এক্সাম একবারে জিনিসটা সলভ করে করা যায় না, একটু ইটারেশন করা লাগে, অ্যাজিউম করা লাগে। এখানে কি করবো, এখন হবে কি অ্যাজিউম করবো, বিদ্যুৎটার মোডটাকে অ্যাজিউম করা লাগবে, কি মোড হয়, আট অফ মোড, সেলেকশন মোড মানে অ্যাক্টিভ মোড। বুঝতে পারছো আমরা বেশি অ্যাক্টিভ মোড নিয়ে আলোচনা করছি, মানে এটা হয়তো অ্যাক্টিভ মোডে থাকবে। তো এই মোড তাও র্যান্ডমলি অ্যাজিউম না করে একটু গেস করে ট্রাই করি, যে একটু খেয়াল করে দেখি এটা আছে 5, এটা 0, তাই না? তাহলে সিবি ভোল্টেজ কত? 5 ভোল্ট না? রিভার্স আছে। হ্যাঁ, সিবি 5 ভোল্ট, কারেন্টটা ওপর থেকে আসছে। তাহলে এই জাংশনে কি ফরওয়ার্ড আছে না রিভার্স আছে? রিভার্স এটা এটা এনপিএন জাংশন, রিভার্স আছে। রিভার্স আছে। রিভার্স এটা রিভার্স আছে। এটা নিচেটা বুঝতে পারছি না, Forward আছে। কিন্তু Forward ফরওয়ার্ড আছে। আছে, কারণ কারেন্টটা তো উপর দিয়ে ফ্লো করছে, উপর দিয়ে ফ্লো করে আলটিমেটলি এভাবেই যাবে। এটা হয়তো ফরওয়ার্ড আছে, মানে কাইন্ড অফ গেস করা আছে যে এটা কেন স্যার নিচেরটা তো ভোল্টেজ দিয়ে গেস করতে পারে, এটা 0, এই পাশে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই পাশে যায়। এটা যদি 0 হয়, এটা যদি 15 ভোল্ট হয়, এটা তো অবশ্যই নেগেটিভ কিছু একটা হবে, হ্যাঁ। তাহলে মানে এটাও হয়তো ফরওয়ার্ডে আছে, গেস করা আছে। হ্যাঁ, গুড। উপরটা তো 100% রিভার্স, এটাও গেস করা আছে হয়তো ফরওয়ার্ড হবে। তো সেখান থেকে তো আমি গেস করবো যে এটা অ্যাক্টিভ মোডে কাজ করছে, অ্যাক্টিভ মোডে এটা আমি ফিক্স করে দিলাম। অ্যাক্টিভ মোডে যদি কাজ করে আমি এটা ইউজ করতে পারবো, সাথে আর কি ইউজ করতে পারবো, ধরে নিতে পারবো যে এই যে এই পাশে যে ভোল্টেজটা VE, এটা হচ্ছে 0.7। এটা হচ্ছে 0.7 ভোল্ট, তাই না? 0.7 ভোল্ট ধরে নিতে। তো এটা যদি 0 হয়, এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই ভোল্টেজ কত? নোট ভোল্টেজ 0.7 তাহলে কি হবে? মাইনাস 0.7 -0.7, মানে বেসের রেসপেক্টে এটা ওভার পোটেনশিয়াল থাকবে, তাহলে যে হয়ে গেল, ঠিক আছে? মানে হয়ে যায়, মানে আমরা অ্যাক্টিভ মোডে ধরছি জন্য এটা, ঠিক আছে? আমরা আগে প্রুফ অন করব, সফটওয়্যার করে দেখব। অ্যাক্টিভ মোডে যদি আসে তাহলে এটা -0.7, ওকে। তো আমাদের লাগবে ওই RC ধরবে, তো RC ধরবে বের করি, RC এর কি হবে? এটা খুব ইজি। স্যার বিটা দেওয়া আছে, তার মানে তো আমি আইবি আইইও বের করে ফেলতে পারবো, আমি শুধু রেজিস্ট্যান্সগুলো বের করে ফেলবো। হ্যাঁ, ওকে, সবই বের করতে হবে। তো RC তে কত হবে? RC তে x করে আমি, তাহলে RC থেকে প্রশ্ন পড়েছে জানি এটা 15 আর 5 কারেন্ট কত করে, তাহলে এটা হচ্ছে কি 15 - 5 / 2 কত আসবে? 5 কিলো ওহম। আচ্ছা, এটা ইজি, এটা x, ঠিক আছে? এই কারেন্টটা ছিল আসলে আইসি কারেন্ট, এটা আইসি কারেন্ট। এখন আমাদের লাগবে RE, তাই তো? RE করার জন্য আমাদের আই লাগবে আই হ্যাঁ, এটা হচ্ছে -1 করে -15 ডিভাইড বাই কারেন্ট কত হবে? এটা হচ্ছে কারেন্ট, হচ্ছে আই কারেন্ট। আই কারেন্ট কিভাবে করব? বিটা থেকে। আচ্ছা, আই এর সাথে কিন্তু বিটার রিলেশন না, আমি এটা বাতিল করি আই। মানে স্যার আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি না? হ্যাঁ, আমি তো আছি আই বিটা বের করি, আই বিটা কত হবে? আইসি ডিভাইড বাই বিটা, আইসি ডিভাইড বাই বিটা। তাহলে 2 মিলিয়ন কে দিয়ে x কে ভাগ দিই 0.02 মিলিয়ন আসছে, তাহলে আলটিমেট আই কত হয়? আইবি প্লাস আইসি যোগফল 2.02 মিলিয়ন, সামান্য বেশি। তো এটা একটু তারপর ভ্যালু করে ক্যালকুলেট ট্রাই করো। এটা খুব টিপিক্যাল ভ্যালু, মানে বেস কারেন্টটা অনেক কম হবে, যদি অ্যাক্টিভ মোডে থাকে বেস কারেন্টটা খুবই কম হবে, এবং এমিটার কারেন্ট এবং আমাদের কারেন্ট কারেন্ট কাছাকাছি হবে, কিন্তু কারেন্ট কারেন্ট কম হবে, এটা ঠিক আছে? মানে 2 আর 2.02 খুব কাছাকাছি। এটা রেশিওটা কি? আলফাটা ডিভিশন, আলফাটা হচ্ছে কি আইসি ডিভাইড বাই আই, তো এটা হচ্ছে কি উপরে 2 ডিভাইড বাই 2.02, তো এটা একের কাছাকাছি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, দেখো
এটা ঠিক আছে এটা বলে না আচ্ছা যাও তো এখন যদি আই বের করে ফেলি তাহলে এটা হবে দেব 2.02 খেয়াল করতে মানে 7 কিলো ওহম বসে এই সেটা খুবই সিম্পল প্রবলেম এখানে এখন আমি সব কিছু করলাম ওকে কিন্তু কনসিস্টেন্সি চেক করার কথা বললাম যে সব কিছু ঠিক আছে কিনা আমি যে আমি অ্যাক্টিভ ওয়ান করছি এখানে আসলে সব কিছু অ্যাক্টিভ মোডে এটা বোঝা উপায় দিতে পারে এই পাশে যে ভোল্টেজটা ভিসি এটা চেক করা মানে আমরা জানি না ভিসি তে একটা ক্রাইটেরিয়া 0.4 থেকে বেশি কম হলে স্যাচুরেশন হবে অ্যাক্টিভ ওইটা দেখে চেক করি ভিসি কত এটা ভিসি ভোল্টেজ কত স্যার 5.7 5 আর নিচে হচ্ছে -0.7 তাহলে আছে 5.7 এটা কি এটা নেগেটিভ 0.3 এটা গ্রেটার দেন হচ্ছে কি 0.2 না গ্রেটার দেন যদি 0.4 হয় তাহলে কোন করে থাকবে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে থাকবে এই তাহলে তো ঠিক আছে তাহলে আমি অ্যাক্টিভ মোড ধরে কাজ করছি ফাইনালাইজেশন কনস্ট্যান্ট আছে অ্যাক্টিভ মোডে আছে তো লাস্টে কি আমি এটা কনসিস্টেন্সি চেকটা করলাম যে এখানে ঠিক আছে অ্যাক্টিভ মোড ওকে এটা হচ্ছে যে আমাদের টিপিক্যাল অ্যাপ্রোচ এই ধরনের ডায়াগ্রাম আমাদের ডিজিটাল প্রবলেম দিনা করা হয়তো আরো কমপ্লিকেটেড ব্যবসা থাকলে পরে আমাদের খুব মনে করে এক্সাম্পলগুলো দিতে পারো অ্যাপ্রোচটা সিমিলার যে আমি শুরু করবো একটা ধরে নিই সবচেয়ে সবকর্ষণ বিডের করবো এখানে 0.7 এর মতো ড্রপ এসে চেক করবো সবকিছু করে ফাইনালি দেখবো কনসিস্টেন্স চেক করি ঠিক আছে এখানে কোনো প্রশ্ন আছে আমি রোল করছি স্যার ক্লাস শেষ 121 হ্যাঁ